হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ইয়েস, সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। যাই হোক, আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি তোমাদের কাছে সেইটা হচ্ছে একটা তড়িৎবাহী আয়তকার কুণ্ডলী। সেটা যদি আমি কোনো চৌম্বক ক্ষেত্রে রাখি তাহলে তার উপর কত টর্ক ক্রিয়াশীল হবে। আচ্ছা, একটু মনে করিয়ে দিই, আগের দিনে আমরা নর্মাল ক্লাসে নয়, আমরা যে ইউটিউবে যে ক্লাস করেছিলাম সেখানে আমরা একটা তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? সেই বলের ইকুয়েশনটা কী ছিল? F = I × L × P। ইকুয়েশনটা নিশ্চয়ই খেয়াল আছে, আমরা এই ইকুয়েশনটা করেছিলাম। তো যাই হোক, আজকে আমরা একটা আয়তকার কুণ্ডলী নিয়েছি যেটা একটা চৌম্বক ক্ষেত্রে আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছবিতে আমি এখানে এঁকেছি কুণ্ডলীটা। এই কুণ্ডলীটা একটা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। কিভাবে চৌম্বক ক্ষেত্রটা আছে? চৌম্বক ক্ষেত্রটা আছে, ধরে নাও এইভাবে আছে, এটা বি চৌম্বক ক্ষেত্র, এইভাবে আছে বি চৌম্বক ক্ষেত্র, এইভাবে আছে। বি চৌম্বক ক্ষেত্র। অ্যাকচুয়ালি আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটা বোর্ড দেখাই। এই দেখো, এই হচ্ছে বোর্ড, হ্যাঁ, এই হচ্ছে কয়েল। কয়েলটা কীরকম রাখা আছে জানো? কয়েলটা ঠিক এইভাবে রাখা আছে, এইভাবে রাখা আছে চৌম্বক ক্ষেত্রে। আর চৌম্বক ক্ষেত্রটা ঠিক গেছে এরকমভাবে, এইভাবে চৌম্বক ক্ষেত্র গেছে। মানে আমি যেটা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রটা ঠিক বোর্ডের তলে আছে, কিন্তু এই কয়েলটা মানে এই আয়তাকার কুণ্ডলীটা ঠিক এইভাবে রাখা আছে, মানে ঠিক তলে নেই, তলের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে আছে। সেটা আমরা দেখব কিভাবে এটা রাখা আছে। চলো, এর মধ্যে আরও কিছু জিনিস আমি এঁকে নিই, যেটা একটু দেখিয়ে দিই তোমাদের। তাহলে এই চৌম্বক ক্ষেত্র এভাবে গেছে। তাহলে আমি ধরে নিলাম এই তলের সঙ্গে একটা লম্ব কল্পনা করি, তলের সঙ্গে একটা লম্ব কল্পনা করি আমি। এই যে রেখাটা আঁকছি এটা হচ্ছে তলের সঙ্গে লম্ব, তলের সঙ্গে লম্ব। ওকে, আর একটু ঠিক করে দিই, প্যারালাল হওয়ার কথা দুটো। এই তলের সঙ্গে লম্ব। এবার তলের সঙ্গে লম্ব মানে শুধু লম্ব নয়, এটা হচ্ছে বি এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম থিটা, বি এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম থিটা। হয়ে গেল? আচ্ছা, এবার চৌম্বক ক্ষেত্র দেখিয়ে দিয়েছি, আয়তাকার কুণ্ডলী যার মধ্যে দিয়ে I প্রবাহ মাত্রা যাচ্ছে। এবার এক এক করে আমি একটু দেখব যে এই কুণ্ডলীটার উপর কটা বল কাজ করছে, কিভাবে কাজ করছে। এক একটা সেকশন নিয়ে দেখি। হ্যাঁ, প্রথমে আমি পিকিউ অংশটা, পিকিউ অংশ। আচ্ছা, এই যে আয়তকার, তার আগে বলে দিই, এই যে আমি আয়তকার কুণ্ডলীটা নিয়েছি তার একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাই তো? তা আমি এই পিকিউটা যেহেতু ছোট, এটাকে আমি প্রস্থ হিসেবে ধরি, এটাকে আমি দৈর্ঘ্য হিসেবে ধরি। তাহলে পিকিউ অংশের দৈর্ঘ্য, পিকিউ অংশটা আমি ধরলাম পিকিউ অংশের দৈর্ঘ্য, ওটাকে আমি স্মল বি দিয়ে লিখলাম। আর কিউআর অংশের দৈর্ঘ্য, ওটাকে আমি স্মল এল দিয়ে লিখলাম। তাহলে এটা স্মল এল আর এটা হচ্ছে বি। তার স্বাভাবিক এই আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল আমি বার করেই রেখে দিই। যখন দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম তখন ক্ষেত্রফল বার করে রেখে দিই, A = LB। হয়ে গেল। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে প্রথমে এক একটা পার্ট দেখব, এর ওপর কত বল কাজ হচ্ছে, এর ওপর কত বল কাজ হচ্ছে, এর উপর কত বল কাজ হচ্ছে, আর ওর ওপর কত বল কাজ হচ্ছে। প্রত্যেকটাতেই I প্রবাহ মাত্রা যাচ্ছে, খেয়াল থাকে যেন, প্রত্যেকটাতে I প্রবাহ মাত্রা যাচ্ছে। নাও দেখি কত বল কাজ হচ্ছে। প্রথমে দেখব আমি পিকিউ অংশে
PQ অংশে ক্রিয়াশীল বল, PQ অংশে ক্রিয়াশীল বলটাকে আমি F1 ধরলাম, ঠিক আছে, ইকুয়াল টু কত, হিসেব মতো ILB সাইন থিটা। আমার যে ফর্মুলা আছে সেই অনুযায়ী মড F ইকুয়াল টু ILB সাইন থিটা, জানি তো আমরা। কিন্তু এখানে এই যে IL এর সঙ্গে B এর অ্যাঙ্গেল ছিল থিটা, ভালো করে জানবে। এই যে আমি যে থিটা অ্যাঙ্গেলটা নিয়েছি এখানে, এই থিটা অ্যাঙ্গেলটা কার মধ্যে কোণ, IL এর সঙ্গে B এর কোণ। আচ্ছা ভালো কথা, এখানে কি হবে ফর্মুলা, এখানেও ফর্মুলা একই, ILB সাইন থিটা। IL মানে এখানে L নয়, এর দৈর্ঘ্য কত B, আর চৌম্বক ক্ষেত্র B, সাইন থিটা, সাইন কত, থিটা কত এখানে দেখো, থিটাটা কিন্তু IL এর সঙ্গে B এর মধ্যবর্তী কোণ। একটুখানি লক্ষ্য করে ভালো করে দেখবে, এখানে IL কোন দিকটা, এদিকটা, তার সঙ্গে B এর কোণ কোনটা, দেখো তার সঙ্গে B এর কোণ মানে হচ্ছে এইটা হচ্ছে লম্ব, মানে এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে থিটা, তার মানে পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। অবশ্যই নোট ডাউন করবে এখানে পাশে যে IL এর সঙ্গে B এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমি এখানে এটা পেলাম IBB cos থিটা। আচ্ছা এই যে ভেক্টর, এই যে বলটা ক্রিয়াশীল হয়েছে F1, এই বলটা কোন দিকে ক্রিয়াশীল হবে, দেখো এই কোন দিকটা বুঝতে গেলে কিন্তু তোমাদের ভেক্টরের ব্যাপারটা বুঝতে হবে। দেখো আমি আবার এইটা বোর্ডটা নিয়ে আসি, তোমাদের একটু বোঝাই। দেখো এই বোর্ডটা কিভাবে ছিল না, বোর্ডটা এইভাবে ছিল। আমার হচ্ছে IL কোন দিকটা, IL এদিকটা, B হচ্ছে কোন দিকটা, এদিকটা। দেখো IL এদিকটা, B এদিকটা, আমি ধরলাম B যেহেতু এদিকটা আছে, আমি Bটাকে এভাবে ধরে রাখলাম, আর আমার ILটা এদিকে আছে। Bটা আমার বাঁ হাতে পেনটা দিয়ে বোঝাচ্ছে, আর ILটা এই বরাবর আছে। ওকে, তাহলে IL ক্রস B, মানে IL ক্রস B যদি আমি ঘোরাই, এই তলে এইভাবে ঘোরাই, তাহলে কোন দিকে উঠবে, উপর দিকে উঠবে হিসেব মতো, IL ক্রস Bটা উপর দিকে উঠবে। তাহলে এই F1 এর ডিরেকশনটা কোন দিকে হবে, না উপর দিকে হবে। F1 এর ডিরেকশনটা কোন দিকে হবে, না উপর দিকে হবে, হয়ে গেল F1 এর ডিরেকশন উপর দিকে। চলো হিসেব মতো নেক্সট পরেরটা দেখি। এই PQ অংশটা হলো, ঠিক নিচেরটা করে ফেলি, চলো উপরটা করলাম আমি, নিচেরটা করে ফেলি। ওটা কি RS অংশ ক্রিয়াশীল বল F2 ইকুয়াল টু I, আবার B সাইন, এবার অ্যাঙ্গেল কত, এখানে দেখো IL মানে এই দিকটা, এখানে IL মানে এই দিকটা, এখানে IL মানে এই দিকটা, তার সঙ্গে B এর মধ্যবর্তী কোণ মানে এই কোণটা। তা দেখো এটা তো 90 ডিগ্রি ছিল, এটা থিটা হবে, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে IBB কোসাইন থিটা। তা দেখো এই যে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এ আমার যে F1 F2 এর মান বেরোলো, এরা পরস্পর সমান। আচ্ছা হ্যাঁ, F2 ডিরেকশনটা কোন দিকে হবে, F2 ডিরেকশনটা হবে হিসাব অনুযায়ী IL এদিকে আর B এদিকে, নিচের দিকটায় IL ক্রস B ঘোরানো, মানে F2 ডিরেকশন পড়বে সম্পূর্ণরূপে নিচের দিকে। ভেক্টরিক্যাল দিকটা বিচার করে দেখবে, F2 ডিরেকশনটা পড়বে নিচের দিকে। তাহলে এই যে F1 আর F2, এই যে F1 F2 পরস্পর সমান আর বিপরীত, কিন্তু মান দুটো তো পরস্পর সমান, আর দিকটাও দেখছি পরস্পর বিপরীত। তাহলে এই দুটো বলের কোনো প্রভাব এই কুণ্ডলীর উপর পড়বে কি, পড়বে না। তাহলে আমরা লিখতে পারি F1 এবং F2 পরস্পর সমান ও বিপরীতমুখী হওয়ায় এই দুই বলের কোনরূপ প্রভাব কুণ্ডলীতে পড়বে না, হয়ে গেল।
তাহলে এই দুটো বলের প্রভাব কোনোরূপ কুণ্ডলিতে পড়লো না। এবার চলে এসো আমি একটু দেখি কিউআর। এবার চলে এসো নেক্সট কিউআর অংশে ক্রিয়াশীল বল। আচ্ছা, এটা একটু করব, কিউআর অংশে ক্রিয়াশীল বলটা আমরা আনবো। তার আগে এই পার্টটা তোমাদের হয়ে গেলে আমি একটু মুছে দেবো, তাহলে কিউআর অংশটা আমরা আবার এই লেখাটা হয়ে গেলে তারপর করব। চলো এবার দেখি আমরা যেটা বলছিলাম যে কিউআর অংশে ক্রিয়াশীল বল। কিউআর অংশে ক্রিয়াশীল বল, কিউআর অংশে ক্রিয়াশীল বল মানে কত সেটা। আচ্ছা, ওটাকে আমি ওটাকে এফ দিয়ে লিখি, শুধু এফ দিয়ে লিখি। আচ্ছা, কিউআর অংশে যে বলটা ক্রিয়াশীল হবে সেই একই ফর্মুলা আই এল ইন্টু বি সাইন থিটা। আই এল এদিকে দৈর্ঘ্য কত এল, বি সাইন অফ এদিকে অ্যাঙ্গেল কত, এদিকে অ্যাঙ্গেল দেখো বি এর সঙ্গে আই এল এর অ্যাঙ্গেল কত, আই এল হচ্ছে এদিকে, বি হচ্ছে এদিকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল অবশ্যই। তাহলে 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি হয়ে যাবে 1, তাহলে আই এল বি। আচ্ছা, এই এফটার ডিরেকশান কোন দিকে? স্বাভাবিক ব্যাপার, এই এফটার ডিরেকশান কোন দিকে হবে? দেখো আমি আবার বোর্ডটা দেখাই তোমাদেরকে। এই অবস্থায় আছে, এটা হচ্ছে আইএল আর বি যাচ্ছে এরকম। দেখো আইএল এর সঙ্গে বি একদম স্বাভাবিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আইএল এর সঙ্গে বি। তা আইএল এর সঙ্গে বি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে আইএল ক্রস বি, মানে পেনটাকে যদি আমি এভাবে ধরি, কোনো একটা কোণেতে আমি এভাবে ধরছি, দেন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো এদিকে হচ্ছে আমার বি আর এটা হচ্ছে আমার আইএল, তা আইএল এর সঙ্গে বি আমার 90 ডিগ্রি কোণ করছে হিসেব মতো। তাহলে আইএল ক্রস বি কোন দিকে? আইএল এদিকে ক্রস বি, তাহলে তার কোন দিকে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে সামনের দিকে আসবে। তাহলে এইদিকে বলটা কোন দিকে ক্রিয়াশীল হবে? এই দিক বরাবর ক্রিয়াশীল হবে। সেটা আমি কিভাবে দেখাবো? এটা আমার দেখানো তো খুব মুশকিল এখানে। এইভাবে দেখাই আমি এদিকে এইভাবে ডট ডট করে আমি এই বলটাকে দেখালাম এফ। ঠিক আছে, নেক্সট তেমনি ওই দিকে ক্রিয়াশীল বল ই হলো, কিউআর অংশে ক্রিয়াশীল বল এফ, আর এসপি অংশে ক্রিয়াশীল বল এফ প্রাইম দিয়ে লিখি আই এল বি, একই জিনিস হবে সাইন 90 ইকুয়াল টু আই এল বি। কিন্তু এফ আর এফ প্রাইম ডিরেকশনটা কোন দিকে হবে? এফ প্রাইমের ডিরেকশন আবার দেখিয়ে দিই এফ প্রাইমের ডিরেকশন কোন দিকে। এদিকের বাহুতে বলটা কোন দিকে ছিল? এদিকে ছিল, মনে রাখবে। এবার ধরো এফ প্রাইমে আইএল কোন দিকে? আইএল হচ্ছে ওপর দিকে, এই আইএল, আর বি যাচ্ছে কীরকম? এদিকে। আমি একটু নিচেটা ধরি তাহলে বুঝতে সুবিধা হবে। আইএল এর ডিরেকশন ওরকম, বি, তাহলে আইএল ক্রস বি মানে বুঝতে পারছো, আইএল যদি এই বরাবর ক্রিয়াশীল হয়, বি যদি এদিকে হয়, তা তুমি যখন সামনের দিক থেকে ঘোরাবে আইএল ক্রস বি, তখন ক্লকওয়াইজ ঘুরবে তোমার দিক থেকে ক্লকওয়াইজ যদি ঘোরে, তাহলে বলটা কোন দিকে ক্রিয়াশীল হবে? এই বরাবর বল ক্রিয়াশীল হবে। তা সেটাকে আমি কিভাবে দেখাবো? না, সেটাকে আমি এইভাবে দেখাবো ক্রিয়াশীল বলটা এফ প্রাইম। চলো এফ প্রাইম দেখিয়ে দিলাম। তাহলে এফ আর এফ প্রাইম এমনভাবে ক্রিয়াশীল হচ্ছে, পরস্পর কিন্তু সমান, এফ আর এফ প্রাইম কিন্তু সমান, কিন্তু এরা কিন্তু সমান হলেও এরা এই কয়েলটার ওপর, এই আয়তকার কুণ্ডলীর উপর একটা দ্বন্দ্ব ক্রিয়া করছে, এদিক বরাবর এ ঠেলছে, এদিক বরাবর এ ঠেলছে, তাহলে ওটা ঘুরে যাওয়ার কথা। তো সেই জিনিসটাই এখানে তৈরি হচ্ছে। এফ ও এফ প্রাইম বলের ক্রিয়ায় দুটি, প্রথমে লেখো এফ ও এফ প্রাইম, দুটি সমান বলের ক্রিয়ায় কুণ্ডলীতে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়।
তাহলে এই দুটো বলের ক্রিয়া এখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো। আমরা বার করছি কিন্তু দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। এই দ্বন্দ্বের ভ্রামকটা কি করে বার করব? আর দেখো এই দ্বন্দ্বের ভ্রামক বার করতে গেলে এখানে একটা ডট ডট করে একটা প্লেস এঁকে নিই একটু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডট ডট করে এনে একটা এঁকে নিলাম। আর দ্বন্দ্বের ভ্রামক মানে আমরা কি জানি জানো? দ্বন্দ্বের ভ্রামক হচ্ছে এই যে দুটো বল আমরা নিয়েছি, একটা এফ প্রাইম একটা এফ, এই যে দুটো বল নিয়েছি না, এই দুটো বলের পরস্পর যে দ্বন্দ্বের ভ্রামকটা কীভাবে বার করি আমরা? যে কোনো একটা বলের মান আর বল দুটোর মধ্যে লম্ব দূরত্ব। আচ্ছা দেখো, যে কোনো একটা বলের মান সেটা বি ইন্টু আই ইন্টু এলই হবে, আর তাদের মধ্যে লম্ব দূরত্ব মানে আমি লম্ব দূরত্ব মানে এদিক বরাবর বলটা ক্রিয়াশীল হচ্ছে এইভাবে, আর ওদিক বরাবর বলটা ক্রিয়াশীল হচ্ছে এদিকে, তাহলে তাদের মধ্যে লম্ব দূরত্ব মানে এরকম একটা ব্যাপার। তা এই ছবিটাকে আমি যদি পাশে ঠিকঠাক করে আঁকি, তাহলে আমার হবে এরকম একটা ছবি হবে, যেখানে আমার দুটো বলের ডিরেকশন দেখানো হবে। দুটো এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে যাবে, তখন হচ্ছে এদিকে যে বলটা ক্রিয়াশীল সেই বলটা দেখানো যেতে পারে, আর এদিকে যে বলটা ক্রিয়াশীল সেটাও দেখানো যেতে পারে এরকমভাবে দেখানো যেতে পারে। এদিকে একটা বল দেখানো যেতে পারে। দুটো বলের মধ্যে লম্ব দূরত্বটা আমি নেব। লম্ব দূরত্বটা নেওয়া মানে আমার এটা যদি বি হয়, এদিকটা হবে বি সাইন থিটা। হ্যাঁ, তাহলে আমার দুটো বলের মধ্যে ক্রিয়াশীল লম্ব দূরত্ব। তাহলে দেখো দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক, যেটাকে আমরা টাউ দিয়ে লিখবো, সেটা কত না বল ইন্টু উভয়ের মধ্যে লম্ব দূরত্ব, বলটা হচ্ছে বি ইন্টু আই ইন্টু এল, আর লম্ব দূরত্বটা হচ্ছে বি সাইন থিটা। তাহলে আমার বি ইন্টু আই ইন্টু এল বি সাইন থিটা। আচ্ছা, এল বিটা কি আমরা বার করে রেখেছিলাম আগে? এল বিটা হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে বলতে পারি বি ইন্টু আই ইন্টু এ সাইন থিটা। তাহলে বি ইন্টু আই ইন্টু এ সাইন থিটা মানে এই দেখো এই টর্কটার ডিরেকশনটা কোন দিকে হবে খুব সুন্দরভাবে বুঝতে পারবে এই বোর্ডটা যখন ঘুরবে। দেখো টর্কটা ঘোরা মানে আমি দেখিয়েছিলাম এইদিকে একটা বল ক্রিয়াশীল, ওদিকে একটা বল ক্রিয়াশীল। কুণ্ডলীটা কিভাবে ঘুরবে? এইভাবে ঘুরবে। তাই এইভাবে ঘোরা মানে তুমি যদি ওপর দিক থেকে তাকাও, এটা ঘুরছে কিভাবে? এরকম ঘুরছে। তুমি যদি এরকমভাবে তাকাও বা আমি যদি এরকমভাবে তাকিয়ে থাকি, তাহলে এটা ঘুরছে আমার কাছে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? না, আমার কাছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি এটা ঘোরে, তার মানে এর টর্কের ডিরেকশন কোন দিকে? ঊর্ধ্বমুখী, ওপর দিকে। তাহলে উপর দিকে হচ্ছে টর্কের ডিরেকশনটা। তাই এই টর্কের ডিরেকশনটা তাহলে আমাকে একটু নির্ণয় করতে হবে। টর্কের ডিরেকশনটা ভেক্টরিক্যালি এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে একটু একটা জিনিস বলি, আমি এটাকে ভেক্টর করব কি করে? প্রথমত এখানে কি ভেক্টর আছে? এখানে ভেক্টর আছে বি, অবশ্যই ভেক্টর আছে। আর একটা জিনিস এখানে ভেক্টর, সেটা হচ্ছে এ, মানে ক্ষেত্রফল মানে ক্ষেত্র ভেক্টর। তা দেখো এর ডিরেকশন কোন দিকে? আমি এখানে প্রথমেই ডট ডট করে যে লম্ব ডিরেকশনটা দিয়েছিলাম, এই লম্ব ডিরেকশনটাই কিন্তু তার ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন। তাহলে এ ক্রস বি, দেখো লক্ষ্য করে দেখো, এ এদিকে আর বি এদিকে, তাহলে এ ক্রস বি মানে হচ্ছে সেটা কিন্তু উপর দিকে উঠছে। তাহলে অ্যাকচুয়ালি ভেক্টরিক্যাল রিলেশন অনুযায়ী ভেক্টর টাউ ইকুয়াল টু আই ইন্টু এ ক্রস বি। এইটা হচ্ছে একটা যে কোনো তড়িৎবাহী কুণ্ডলীতে ক্রিয়াশীল টর্ক। বোঝা গেল কি? আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে আবার আমরা ক্লাসে গিয়ে আলোচনা করব। আবার সবাইকে আলাদা করে বলবো একটু কমেন্ট করতে, কীরকম কী বোঝা যাচ্ছে না যাচ্ছে। রেসপন্স তো পাচ্ছি না আমি খুব একটা, মাঝে মধ্যে পাচ্ছি অবশ্য অনেকের রেসপন্স। তা যাই হোক, তা এইভাবে আমরা টর্কের রিলেশনটা বার করলাম কোনো আয়তকার তড়িৎবাহী কুণ্ডলীতে, বি ইন্টু আই ইন্টু এ সাইন থিটা। মনে রাখবে। তাহলে আজকে তোমাদের ক্লাস আমি এখানেই শেষ করলাম। পরে আবার দেখা হবে পরের দিনকে। ওকে, বাই বাই।